তো দখল করলে যখন উস্কানিমূলক হয় না, পুনর্দখল যেটা আমরা কি বলি, দখল অন্যায়, পুনর্দখল ন্যায়। অন্যায় দিয়ে যখন উস্কানি হয়নি, ন্যায় দিয়ে কেন উস্কানি হবে? কিন্তু মূলত বাঙালির সঙ্গে বাঙালির ঠাই ঠাই লাগে। তার তুলনায় সবচেয়ে বেশি লাশ পড়লো যাকে বলে, লাশ ফেললো কে? এর উত্তর হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শীতলকুচির কথা বলছেন। হ্যাঁ, যে সন্দেশখালির কথা বলা হয়, সন্দেশখালির পিছনে সবাই আছে, তৃণমূলও আছে, বিজেপিও আছে, সিপিএম আছে, সকলের টপিকের মধ্যে সন্দেশখালি আছে। বিজেপিকে সেন্টারকে দেখাতে হবে, তবে তোমাদের অনুদান আসবে। লোকাল তৃণমূলের যে বাঙালি ছিল তার সঙ্গে সেটিং করে আমরা যাবো, তোরা একটু হুমকি ফুমকি দিবি, তার ফটো তুলে নেবো, করে পাঠিয়ে দেবো। সিস্টেম নিয়ে বাঙালি কী করছে দেখছে, তৃণমূল এবং সিপিএম অনুযায়ী দেখে সেটা নিয়ে মুড়ি খাচ্ছে আর বিভিন্ন ইন্টারপ্রিটেশন করছে। আচ্ছা, এটা কি ভালো হলো না, খারাপ হলো না, কী হলো, এতে কি লাভ হবে না লোকসান হবে? ক্ষমতার জন্য ভায়োলেন্স, আর ক্ষমতার মাধ্যমে কি পাওয়ার ভায়োলেন্স। চাই যে কোনো বাঙালির হাতে বাঙালির রক্ত না ঝরুক, কারোর রক্ত না ঝরুক, কারোর রক্ত না ঝরুক। বাঙালি অন্যের রক্ত নেব হয়তো হয়ে গেছে, তারা তো যাই হোক। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। গর্গদা, প্রথমেই আপনাকে আমাদের আইএন নিউজে আরও একবার স্বাগত জানাই। ইনস্ট্যান্ট নেশন নিউজের প্রতিটি দর্শককে রক্ত যাওয়ার শুভেচ্ছা জানাই। জয় বাংলা। আপনি রক্ত যাবার শুভেচ্ছা জানিয়েছেন, আমার প্রথম শব্দটা মাথায় বেশি করে লেগেছে, কানে বেশি করে লেগেছে, কারণ আজকের আমাদের আলোচনার বিষয়টা অনেকটা ওই রক্তের সঙ্গে সম্পর্ক রয়েছে এরকম একটা বিষয়ের সঙ্গে। কি সেই বিষয়? আমরা দেখি যে 2023-এর নির্বাচন বলুন, 21-এর নির্বাচন বলুন, তার আগের 18-র নির্বাচন বা 19-এর নির্বাচন বলুন, যে কোনো নির্বাচন যখনই আসে তখনই আমরা দেখি বাংলায় রক্ত ঝরে, বাংলায় সন্ত্রাস বয়। বাঙালির এই চরিত্র কিন্তু এই হঠাৎ করে তৃণমূল সরকার আসার পরে হয়েছে এরকমটা নয়। এর আগেও যদি বাম আমলের সময় থেকেও যদি আমরা দেখি, সেই সময়ও বাঙালি রাজনীতির বিষয়ে বেশি অ্যাগ্রেসিভ, বেশি সক্রিয়, এবং তার সঙ্গে সঙ্গে সন্ত্রাসের বিষয়েও কিন্তু সক্রিয়তা সবথেকে বেশি, এরকমটা দাবি করা হয়। এবং আমরা যেটা দেখি সেটা কিন্তু খুব একটা ভুল দেখি না। একটা প্রাণও যদি ঝরে এই গোটা নির্বাচনকে কেন্দ্র করে, আমরা নির্বাচন মানে গণতন্ত্রের উৎসব হিসেবে পালন করব, সেখানে দাঁড়িয়ে যদি কোনো মানুষের প্রাণ ঝরে, আমাদের বাঙালির যদি কোনো প্রাণ ঝরে, সেই দায় বা সেই কলঙ্কের ভারও তো বাঙালিকেই নিতে হবে। তাই আমরা আজকের আলোচনার বিষয় রেখেছি যে ভোট আসছে, এবার বাঙালি হবে সন্ত্রাসী, বাংলা পক্ষের উস্কানি, প্রাদেশিকতায় জ্বললে মাটি, শান্ত করবে বাহিনী, নাকি বাংলাকে বদনামে বহিরাগত আসে, পকেটে ছিটে ফোটা বাঙালি ফাঁসে। এই গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো গর্গদার সঙ্গে। প্রথম যে আমাদের দুটো ধাপ রয়েছে, সেই দুই ধাপের প্রথম ধাপে আমরা আলোচনা করব যে এবার বাঙালি, অর্থাৎ 2024-এর যে নির্বাচন আসছে, শুরু হয়ে গেছে প্রচার পর্ব, প্রার্থীরা প্রচার করা শুরু করে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে এবার বাঙালি এবারেও কি সন্ত্রাসী হবে, এবং সেই সন্ত্রাসের পেছনে কি বাংলা পক্ষ বা প্রাদেশিকতা বা বাঙালি জাতীয়তাবাদ বেশি করে উস্কানি দিচ্ছে? বিশেষ করে বাংলা পক্ষের মতো একটি সংগঠন যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, তারা কি এই হিংসাকে, এই সন্ত্রাসকে আরও বেশি উস্কানি দিচ্ছে না? আর যদি দেয়, এই প্রাদেশিকতায় যদি বাংলার মাটি জ্বলে, তাহলে কিন্তু কেন্দ্র সরকার থেকে, নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় বাহিনী কিন্তু বাংলায় আসছে, তাহলে কিন্তু তাদের শান্ত করার দায় তাই সেই কেন্দ্রীয় বাহিনীর উপর পড়বে এবং তারা শান্ত করে দেবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে। প্রথম প্রসঙ্গে আসবো গর্গদার কাছে, আপনার কাছে। আমি প্রথমেই বলতে চাই, তুমি যদি 2021-এর বিধানসভা নির্বাচনটি দেখো, আমি বাংলা পক্ষর প্রসঙ্গে একটু পরে আসছি, সেখানে মারামারি কি হয়নি? হয়েছে। আবার বাঙালির সঙ্গে বাঙালিরই হয়েছে। এরা কিন্তু ইনভলভ হয় না ওসবে, বরং এরা বাঙালিকে সন্ত্রস্ত করে। আমরা দেখেছি যে এই ব্যারাকপুর অঞ্চলে এটা হয়েছিল, কিন্তু মূলত বাঙালির সঙ্গে বাঙালির ঠাই ঠাই লাগে। কিন্তু তার তুলনায় সবচেয়ে বেশি লাশ পড়লো যাকে বলে, লাশ ফেললো কে? এর উত্তর হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শীতলকুচির কথা বলছেন। সেখানে কি বাঙালি সন্ত্রাস করছিল? তা তো না। সেখানে কি বাঙালি একে অপরের মধ্যে খুন খারাপি করছিল? তা নয়। এবং শুধু শীতলকুচির ঘটনাও নয়, তার দুদিন আগে এক রাজবংশী ভাই, সামথিং বর্মন, আমার নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে, সেও কিন্তু নিহত হয়। এটা হচ্ছে ইতিহাস, এবং এটা সাম্প্রতিক ইতিহাস। ইতিহাসের দাগ এরকমই। বাংলা পক্ষ হচ্ছে এমন একটি সংগঠন যা প্রতিবার নির্বাচনের আগে, সেটা পঞ্চায়েত নির্বাচন হোক, সেটা বিধানসভা নির্বাচন হোক, সেটা লোকসভা নির্বাচন হোক, যে কোনো স্তরের নির্বাচন, পৌরসভা নির্বাচন হোক,
খুব স্পষ্ট কথা বলে, বাঙালির হাতে যেন বাঙালির রক্ত না ঝরে। কিন্তু রক্তটা ঝরে কেন এটাও বোঝা দরকার। এবং কারণ তাহলে একটু রক্ত ঝরার প্যাটার্নটা দেখি আমরা। তুমি কখনো দেখবে না যে এইসব রক্ত ঝরার বিষয়ে বিহারি মারোয়াড়ি এদের নাম উঠে আসছে, কোনো বিহারি নিহত হয়ে গেছে, কোনো মারোয়াড়ি নিহত হয়ে গেছে, সেই হিন্দু বিহারি হোক আর মুসলমান বিহারি হোক, কোনো নিহতের তালিকায় তাদের দেখবে না। হিন্দু হোক বা মুসলমান, তুমি বাঙালিই দেখবে নিহতের তালিকায়, এবং দেখবে গ্রামাঞ্চল। তাহলে এই যে সন্ত্রাস, এর তাহলে ক্ষমতা এবং আর্থসামাজিক পটভূমিকাটা কী সেটা আমাদের আগে বুঝতে হবে, বোঝা দরকার। কারণ তা না হলে সমাধানটা তো আমরা চাই, তাই না? যে আমরা চাই যে কোনো বাঙালির হাতে বাঙালির রক্ত না ঝরুক, কারোর রক্ত না ঝরুক, কারোর রক্ত না ঝরুক। বাঙালি অন্যের রক্ত নেব হয়তো হয়ে গেছে, তারা তো যাই হোক, আগে নিজেদের ভাই ভাইকে না মারুক, তাতেই আমাদের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, ঠিক আছে? সেই করেই তো ইয়েরা। মূল কথাটা হচ্ছে যে বাংলার যে শহরাঞ্চল এবং শিল্পাঞ্চলগুলো যেখানে পুঁজি সবচেয়ে বেশি পুঞ্জীভূত হয়, সেগুলো বাঙালির কন্ট্রোলে নেই। বাঙালি সেখানে মাফিয়া মস্তান এসব নেই, সব আগের কথা। যে ফাটাকেষ্ট থেকে শুরু করে হুব্বা শ্যামলকে নিয়ে যে সিনেমা হচ্ছে, এসব প্রাচীন অতীত এরা, ঠিক আছে? এখন শহরাঞ্চলগুলোতে বাঙালি মাফিয়া, বাঙালি মস্তান, বাঙালি রংবাজ এই বিষয়টা নেই, পুরোপুরি বহিরাগতদের দখলে এই জিনিসটা। যে কারণে বহিরাগত এত রংবাজ, মাফিয়া, এত আর্মস ফার্ম সব বলা হয়, কিন্তু দেখবে না নিজেরা নিজেদের কাকের মাংস খায় না। ভোটের সময় তারা কিন্তু ঠিক সেটিং, যে ভাই আমরা বাঙ্গাল মে কামানে আয়া হ্যায়, দখল করনে আয়া হ্যায়, हम क्यों একে অপরকে গুলি মারেগা, তাই না? একদম শান্ত। কিন্তু বাঙালি, এই যে বললাম যে পুঁজিটা একত্রিত হচ্ছে শিল্পাঞ্চল এবং শহরাঞ্চলে, তারপরে বাংলার গ্রামাঞ্চলগুলি, জেলাগুলি, সেগুলো পুঁজিহীন হয়ে পড়ছে। তখন এই রাজনৈতিক ক্ষমতার যে জায়গা, এক তো শাসক দল বিরোধী দল রয়েছে, আবার শাসক দলের মধ্যে কোন গোষ্ঠী সেই বিষয়টা রয়েছে, বিরোধী দলের মধ্যে কোন গোষ্ঠী সেই বিষয়টা রয়েছে। ওই সামান্য যে পুঁজি, যেটা ওখানে ক্ষমতায় থাকলে যে পুঁজির ওপর যে নিয়ন্ত্রণটা থাকে, এই ধরনের ভেরির ওপর নিয়ন্ত্রণ, একটা এলাকায় এটার ওপর নিয়ন্ত্রণ, একটা এলাকায় ধরো আম বাগানে আম বাগানগুলো জমা দেওয়া হবে সেইটার ওপর নিয়ন্ত্রণ, ওই যে পঞ্চায়েতের ফান্ডসের ওপর নিয়ন্ত্রণ, এই যে ছোট ছোট পুঁজি অংশগুলো, যেগুলো এই বাংলায় যে পুঁজি জমে কলকাতা, আসানসোল, শিলিগুড়িতে তার কাছে নস্যি, কিন্তু ওই কম পুঁজির ওপর নির্ভরশীল হয়ে যায় ওই সংঘাতে অনেক বেশি মানুষ। তাই লড়াইটা হয় এতটা কঠিন, ঘর্ষণমূলক। যে এলাকায় যদি পুঁজি বাড়ত, বা বাংলার শহরাঞ্চল শিল্পাঞ্চলগুলোতে যে পুঁজি, সেগুলোতে জেলার অংশীদারিত্ব থাকতো, তাহলেই ভায়োলেন্স হতো না। এটা মূলত হচ্ছে ক্ষমতার জন্য ভায়োলেন্স, আর ক্ষমতার মাধ্যমে কি পাওয়ার ভায়োলেন্স। আসলে পুঁজি ক্ষমতাও তার মধ্যে যুক্ত, অর্থনৈতিক একটা ইনসেন্টিভ আছে। কিন্তু যে অর্থনৈতিক ইনসেন্টিভটা অন্যভাবে, এবং এই অর্থনৈতিক ইনসেন্টিভটা এত প্রকট কেন, তার কারণ হচ্ছে পুঁজির অধিকাংশ জিনিস আমাদের সিস্টেম থেকে শুষে নিয়ে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর এইসব জায়গায় বহিরাগতরা পুঁজি, চাকরি, বাজার, টেন্ডার সব কিছু কুক্ষিগত করে রেখেছে, এবং সেটা 47 থেকে কুক্ষিগত করে রেখেছে প্রতিটি দলের পরোক্ষ প্রত্যক্ষ সমর্থনে। এবং বিজেপি তো ডাইরেক্ট এই ধরনের যে লুটেরা বর্গী দল, তাদের একদম প্রতিভূ, ঠিক আছে? তারা চায় পুরোটাই গিলে নেবে। এরা বাংলাকে অংশে অংশে কেটে কুটে দিচ্ছে, ঠিক আছে? পুঁজ ঠুজ হয়ে যাচ্ছে রোগ। আর ওরা এলে মানে যেরকম কী হয় যে আমাদের এখানটা রোগ হয়েছে, ঠিক আছে, এখানে একটা রোগ হয়েছে, এখানটা খোসপাচড়া হয়েছে, বিজেপি যেটা চেষ্টা করছে পুরোটাই একদম দূষিত রক্ত হয়ে যাক, তাহলে আর কিছু বাঙালি বলে কিছু থাকবে না। বাংলা পক্ষ স্পষ্ট বলছে পুঁজির পুনর্দখল, শহরের পুনর্দখল, এবং শহরের মানে শহর, এই যে কলকাতা শহর, কলকাতা শহরের পুঁজি, কলকাতা শহরের যে মাটি, যে রিয়েল এস্টেট, এখানে যদি কুচবিহার লবি থাকতো তাহলে কুচবিহারে ভায়োলেন্স কম হতো, কারণ সে কলকাতা থেকে খেতে শিখেছে। এখানে যদি মুর্শিদাবাদ লবি থাকতো তাহলে মুর্শিদাবাদের মধ্যে ভায়োলেন্স কম হতো। এখানে যদি পূর্ব বর্ধমান লবি থাকতো তাহলে পূর্ব বর্ধমানের মধ্যে ভায়োলেন্স কম হতো। আমরা এই কলকাতা যে পুঁজি বাজার, এখানকার যে চাকরি ক্ষেত্র, আসানসোলের ক্ষেত্রে সত্য, শিলিগুড়ির ক্ষেত্রে সত্য,
খড়গপুরের ক্ষেত্রে সত্য, এবং আরও অনেকগুলো জোন, আমি এগুলো মেন জোনের কথা বলছি, এইগুলো বাঙালির দখলে আসা, ভূমিপুত্র দখলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই জিনিসগুলো যুক্ত। যে সমাজে ভূমিপুত্রের টাকা বেশি, সেই সমাজে ভূমিপুত্র একে অপরের বিরুদ্ধে ঠাঁই ঠাঁই এবং লাঠালাঠি করা ছাড়া অন্য কাজ আছে। আর যে সমাজে এটা নেই, সেইখানে ভূমিপুত্র কোনো এক দাদা তার জন্য বেঘরে প্রাণটা দিয়ে দিতে পারে, কারণ দাদা হয়তো বাইকের তেল ভরে দেয়। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি যে আপনি বলছেন ভূমিপুত্র সংরক্ষণ, এই যে পুঁজি রয়েছে বাঙালির হাতে, সেই পুঁজি যাতে থাকে, এক্ষেত্রে এই কথাগুলোই বাঙালিকে যখন আপনি বলছেন ভোটের মুখে এসে, আগেও বলছেন এখনও বলছেন, এই সময়ও সেই অবস্থানেই অনড় রয়েছেন, সেক্ষেত্রে ওই যে পুঁজি সেটা দখলের আকাঙ্ক্ষা বাঙালির মধ্যে তো আরও বাড়বে। তখন তো এই যে সন্ত্রাস, ভোটের সন্ত্রাস, সেটা তো আরও বাড়বে। তাহলে বাংলা পক্ষ বা গর্গ চট্টোপাধ্যায় সেই ক্ষেত্রে আরও উস্কানি দিচ্ছে না বেশি করে? দেখো, বাংলার পুঁজি বাঙালির থেকে বেদখল যারা করেছে, এই ইমামি, গোয়েঙ্কা থেকে শুরু করে আরও চ্যাং ব্যাং যেগুলো এদের রয়েছে, আজকাল তো শুধু এরা না, আজকাল সব এই অর্জুন সিং, জিতেন তেওয়ারি, জাভেদ খানরাও রয়েছে। ঠিক আছে, অর্জুন সিংরা হচ্ছে জুট মিল পুরো জোনটাকে, পুরো জায়গাটাকে কন্ট্রোল করে। জাভেদ খান কন্ট্রোল করে হচ্ছে এশিয়ার যে বৃহত্তম যেটা চর্মশিল্প ট্যানারি, ওই যে পুরো ইন্ডাস্ট্রিয়াল জোনটা, ওটা কন্ট্রোল করে। ঠিক আছে, জিতেন তেওয়ারি কন্ট্রোলের খনি জোন, সব টাকা, এগুলো বাঙালি কোনো জায়গাতেই নেই। তো এরা যে এগুলো কন্ট্রোল করে নিজেদের দেশওয়ালিদের দশক দশক ধরে দিয়ে দিয়েছে, এটা অন্যায়। তার কারণ এরা দখল করেছে। আর বাংলা পক্ষ পুনর্দখল করার কথা বলছে, সেটা ন্যায়। সূর্য সেন, অনেকে বলে অস্ত্রাগার লুণ্ঠন করেছিল, না, বাংলার মাটিতে ব্রিটিশদের কোনো অস্ত্র থাকবে এটা হতে পারে না। ওটা লুণ্ঠন নয়, ওটা অস্ত্রাগার পুনর্দখল। আমাদের একদম অস্ত্রাগার পুনর্দখল। বাংলার মাটিতে ব্রিটিশরা আবার অস্ত্র নিয়ে কী করছে? দখল করছে। বাংলার মাটিতে অস্ত্রাগার, ব্যায়ামাগার, সব আগার তো আমাদেরই, ব্রিটিশদের নয়। তাহলে ব্রিটিশরা যদি কোনো একখানা বাংলার মাটিতে কিছুটা দখল করে বসে থাকে, দখলটা তো ব্রিটিশরা করেছে। ওই অস্ত্রাগারটাও তো যে মাটির ওপর, সেটা তো আমার মাতৃভূমি ছিল। ঠিক আছে, আজকে দেশভাগে চট্টগ্রাম ধরো অন্য জায়গায়, কিন্তু আমি কনসেপ্টটার কথা বলছি। তো সেটা পুনর্দখল করেছিল সূর্য সেন। একই রকমভাবে এই যে এলাকাগুলো, পুঁজিগুলো দখল হয়ে গেছে, যে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি তো বলছি, খড়গপুর, তার সঙ্গে আরও বিভিন্ন যে এলাকা, রিসরা, ঠিক আছে, গঙ্গার যে দুই পার থেকে শুরু করে কুলটি, রানীগঞ্জ, হলদিয়া দখল হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ডানকুনি, রানীহাটি, ওই দুদিকের লজিস্টিক্সের সেক্টরগুলো, তোমার নতুন যে তোমার যে আইটি সেক্টরেও পর্যন্ত এখন নতুন যে রাজারহাটে হচ্ছে, তোমার বস্ত্রশিল্পের জায়গাটা দখল হয়ে যাচ্ছে হাওড়ার দিকে, একদম চুপিসারে হচ্ছে, কিন্তু খেয়ে নিচ্ছে। ঠিক আছে, থেকে শুরু করে যে বিভিন্ন সেক্টর দখল হয়ে, পুনর্দখল চাই। এবার দখল যারা করেছে তারা কি উস্কানি দিয়েছে? কেউ তো জেলে যায়নি। আমি দেখি তো গোয়েঙ্কা ফোয়েঙ্কা প্লেনে ফেনে ভালো ঘুরছে। তো দখল করলে যখন উস্কানিমূলক হয় না, পুনর্দখল যেটা ন্যায়, আমরা কি বলি, দখল অন্যায়, পুনর্দখল ন্যায়। অন্যায় দিয়ে যখন উস্কানি হয়নি, ন্যায় দিয়ে কেন উস্কানি হবে? আমরা সব ফেরত নিয়ে নেবো। আমি আগে একবার বলেছিলাম না, তো আমরা বাঙালিকে খুব লোভী করে তুলতে চাই, খুব লোভী করে তুলতে চাই। কিন্তু এটা যে লোভী হতে হচ্ছে, এটাই লজ্জার কথা। কেউ নিজের বাপের সম্পত্তি সম্বন্ধে লোভী কেন হবে? সেটা তো নিজের পাওয়ার কথা। কিন্তু যদি দেখে যে বাপের সম্পত্তি বেহাত হয়ে গেছে, সেইটা ফেরত পাওয়ার জন্য যে অদম্য ইচ্ছে এবং প্রত্যয়, সংকল্প, ওইটাকে আমরা লোভ বলছি, ওইটাকে আমরা লোভ বলছি। এবার এটা উস্কানি কেন? কারণ ধরো এই যে ধরো ভাটপাড়া, বা ধরো রিসরা, বা ধরো ভদ্রেশ্বর, বা ধরো কলকাতার বড় বাজার, রাজা বাজার, এই গার্ডেন রিচ, ঠিক আছে, এই কদিন আগে যেটা ঘটলো, মানে যে বিল্ডিংটা খাড়া করেছে সে বাঙালি না, যার ঘাড়ে পড়েছে তারা বাঙালি না, করে ছুটে যে গেছে ওখানে দুই দলের, তৃণমূল এবং বিজেপি, তারা কেউ বাঙালি না, ঘোষণা করছে 5 লাখ টাকা ক্ষতিপূরণ মেয়র, সে বাঙালি না। তুই সিচুয়েশানটা বোঝো, এটা পৃথিবীর কোনো জায়গায় এটা সম্ভব না যে পুরো সিস্টেমটা বাঙালি কী করছে দেখছে। তৃণমূল এবং সিপিএম অনুযায়ী দেখে সেটা নিয়ে মুড়ি খাচ্ছে আর
বিভিন্ন ইন্টারপ্রিটেশন করছে, আচ্ছা এটা কি ভালো হলো না খারাপ হলো না কী হলো, এটা কি লাভ হবে না লোকসান হবে, সামনে ভোট, এই করছে। আর আমরা বাদাম খাচ্ছি, আমাদের মাটিতে একটা ঘটনা ঘটছে, আমরা বাদাম খাচ্ছি, আমরা যেন দর্শক, নিজের মাটিতে দর্শক। ঠিক আছে, এই অবস্থার পরিবর্তনের জন্য কিন্তু উস্কানিমূলক তো এটা নয়। যেরকম ধরো এই যে রবি কিষেন বলে একখানা ভোজপুরি অ্যাক্টার, সে আগের বার এসেছিল ভোটে, সে এখানে বলে গেছিলো এক বিহারি সব পে ভারী। সেটা কি উস্কানিমূলক ছিল? পশ্চিমবঙ্গে বলে গেছিল, আমরা পশ্চিমবঙ্গে বলছি বাংলা বাঙালিদের জন্য এটা উস্কানিমূলক না, উস্কানিমূলক হবে না, কিন্তু এই উস্কানির ফলে যদি সন্ত্রাস হয়, ভোটের সন্ত্রাস যদি বাড়ে, ভোটের ঝামেলা মারপিট এসব যদি বাড়ে, আমরা তো তখন একদমই উল্টো বলছি যে বাঙালির মধ্যে প্রতিটি দলের মধ্যে যাকে তোমায় বিভিন্ন দলগুলো বলছে ও শত্রু ও শত্রু ও শত্রু, আমরা বলছি কোনো দলের কোনো বাঙালির শত্রু হতে পারে না। সব নিজেদের মধ্যে সেটিং করো, প্রতিটি দলের বাঙালি ছেলে পুলে ভাই নিজেদের মধ্যে সেটিং করো, যে দল করো। ঠিক আছে, তৃণমূলের মধ্যে যারা করো, ঠিক আছে, সব হিন্দি সেল উর্দু সেল এগুলোকে আস্তে আস্তে আউট করো, সাইড করো। বিজেপি যারা করো, ঠিক আছে, তোমাদের মাধ্যমে তো বাংলাটাকে দখল করতে চায়, ওখান থেকে যা টাকা করি যা আছে সব গাপ করে দাও, কিচ্ছু সব হিসেব দিতে হবে না, নিজেদের মধ্যে রাখো সব। ঠিক আছে, তোমার যদি দরকার পড়ে যে তোমরা খুব খাটছো, বিজেপিকে সেন্টারকে দেখাতে হবে, তবে তোমাদের অনুদান আসবে। লোকাল তৃণমূলের যে বাঙালি ছিল তার সঙ্গে সেটিং করে আমরা যাবো, তোরা একটু হুমকি ফুমকি দিবি, তার ফটো তুলে নেবো, করে পাঠিয়ে দেবো, যা করো ওদের থেকে খিঁচে নাও, কিন্তু মারামারি করা যাবে, মারামারি না, সব শ্যাডো প্র্যাকটিস করো। স্পষ্ট কথা, বাঙালির মধ্যে সর্বাত্মক ঐক্য চাই, সর্বাত্মক ঐক্য। সব বাইরের, ওসব বাইরে দেখানোর বাইরের, ভেতরে যেন কোনো সন্ত্রাস না হয়। তার কারণ যখন একটা জাতির মধ্যে দেখে সন্ত্রাস, তখন এই ভাটপাড়ার আর টিকিয়াপাড়া আর রাজাবাজার আর বড়বাজারের যে বহিরাগত যারা বাঙালি বিরোধী যারা রয়েছে, তারা কীরকম দেখে কী মনে হয়, তারা উস্কানি পায়, তারা তো আস্কারা পায়, তারা মনে হয় তো এই সালা বাঙালি নিজেদের মধ্যে আপনা মে লড়তা হ্যায় মরতা হ্যায়, ঠিক হ্যায়। তখন কী হয়, যখন দেখে একটা জাতির মধ্যে লড়াই হচ্ছে, তখন সে একটা সাইডকে টেনে নিয়ে চেষ্টা করে হাম পিছে হ্যায়, তখন তো সুযোগটা পায়, ডিভাইড অ্যান্ড রুল। ওকে ডিভিশনের দেবে না, বাঙালি এক হয়ে গেলে ও পালিয়ে যাবে। কিন্তু দাদা এই যে সন্ত্রাস আমরা দেখছি, এটা এই ভোটে আমরা চাইবো অবশ্যই কোনো রক্ত না ঝরুক, কোনো প্রাণ না যাক, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই কথা তো আসবেই যে গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের দিকে যদি আমরা তাকাই, তার থেকে অনেকেই বলেন যে বাংলায় এই ধরনের সন্ত্রাস বেশি হয়। এর পেছনের কারণ হিসেবে অনেকে বলেন যে বাঙালির রাজনৈতিক চেতনা অনেক বেশি, স্বাধীনতার আগে থেকে আন্দোলন প্রতিরোধ বিরোধ এইসব ক্ষেত্রেও বাঙালি সব থেকে এগিয়ে এসেছিল। এখনও সেই রাজনৈতিক চেতনা এতটা বেশি হয়ে গেছে যে সেই রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য তারা এই লড়াইটা জারি রাখে। আমি তোমার আগে যে এক্সপ্লেনেশনটা দিলাম, তুমি তার আলোকে ভাবো, তামিলনাড়ুর পুঁজি তো তামিলদের হাতে, চেন্নাই শহর কি মারওয়াড়িদের না তামিলদের, কোয়েম্বাটুর শহর মারওয়াড়িদের না তামিলদের, মাদুরাই শহর মারওয়াড়িদের না তামিলদের। কেরলে চলে যাও, তিরুবনন্তপুরম শহর মালায়ালিদের নাকি বিহারিদের। রাজস্থানে চলে যাও, জয়পুরটা রাজস্থানী মারওয়াড়িদের নাকি বাঙালিদের। বিহারে চলে যাও, ওটা বিহারিদের পাটনাটা নাকি তেলেগুদের। কিন্তু কলকাতাটা কার, তখন দেখবো তোমার গোল গোল হয়ে যাচ্ছে পুরো বিষয়টা। অর্থাৎ বাঙালি জাতি নিজের মাটিতে ভারত একটা অনন্য জাতি, খুব দুঃখের কথা যে নিজের মাটিতে পুঁজিবাজার চাকরির উপর যার নিয়ন্ত্রণ নেই, এবং নিয়ন্ত্রণ করে এই পুঁজিবাজার চাকরির কেন্দ্রীভূত অবস্থা যেহেতু শহরাঞ্চল শিল্পাঞ্চলে থাকে, এবং সেখানে তার ক্রমে এখন জনবিন্যাস এবং জনপ্রতিনিধিত্ব নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ গেছে গা আর কি। তাই পাওয়ার পলিটিক্স এবং বেঁচে তো থাকতে হবে, সেইটা গ্রামাঞ্চলে লক্ষ্য করে তবে ভায়োলেন্সটা গ্রামাঞ্চলে হয় বেশি। গ্রামাঞ্চলে সেখানে ক্ষুদ্র জিনিসের ওপর, ক্ষুদ্র পুঁজি ক্ষুদ্র ক্ষমতার ওপর এই বিশাল চাপটা পড়ে। আমি শুধু ভাবি এটা অন্যভাবে নিও না, আমি করতে হবে এরকম আমি বলছি না, যে এই যে বাঙালি নিজেদের মধ্যে এত পিটোপিটি লাটালাটি করে, এইটা যদি একটু অন্যদিকে ঘুরতো, ঠিক আছে, তাহলে
যাকে আজকে 500 টাকা তেল দিয়ে যে ছেলেটাকে টিমে রাখা যাচ্ছে, গ্রামের একটা বাঙালি ছেলে, তাকে বাইকটা কিনে দিয়ে রাখতে হতো, কারণ সমাজে টাকা বেড়ে যেত যদি শহরাঞ্চল শিল্পাঞ্চলের পুনর্দখল আমরা করতে পারতাম। বাংলা পক্ষ একটা কথা বলে, অনেকে বাংলা পক্ষ বলে বাংলা পক্ষ বাড়ছে, কিন্তু এখনও যে আমরা কি সিপিএম তৃণমূলের লেভেলের ব্রিগেড করতে পারবো না। ঠিক আছে, আমরা আমাদের যে মিটিংগুলো করেছি তার মধ্যে সর্বোচ্চ 7,000 মানুষ আমরা একটা জায়গায় জমায়েত করতে পেরেছিলাম। ঠিক আছে, আমাদের, কারণ আমাদের তো ওই ফান্ডিং ওরকম নেই, সব নিজের ইয়েতে আসে। কিন্তু আমরা একটা কথা বলি যে প্রতিটি রাজনৈতিক দলে কি হয়, যে বাস ফাস করে লোক আনে জেলা থেকে কলকাতায়, বা মিটিং শুরু হয়, মিটিং একটু শোনে, একটু আশপাশ দেখে, রান্না করে, তারপরে যখন একটু সূর্যি মামা অস্ত যায় তখন যে যার মতো বাসে করে বাড়ি চলে যায়। ঠিক আছে, বাংলা পক্ষ যেদিন ব্রিগেড করবে প্রতিটি জেলা থেকে ছেলে আসবে, খেটুয়া ছেলে আসবে, জোয়ান ছেলে আসবে, তারা কিন্তু বসে যাবে আর ফেরত যাবে না, থেকেই যাবে, বসে যাবে, কলকাতা নিয়ে নেবে। আমরা বাঙালি যুবকদের তাদের উত্তরাধিকার, তাদের বাপের মাটিতে নিজেদের উত্তরাধিকার বুঝিয়ে দিতে চাই, আর কিছু না। আমরা বসে যাব। কবে হবে এই ব্রিগেড? আশা করি দ্রুত হবে। ভোটের আগে? এই ভোটে না, অবশ্যই না। আমরা বলছি 7,000 মানুষ আমরা ম্যাক্সিমাম করতে পেরেছি, এই ভোটে ব্রিগেড হয়ে যাবে হয়তো কোথাও কোনো ম্যানেজ না, ওই ম্যানেজ করে হবে না। আমরা যে ব্রিগেডের কথা বলছি ভাই, ঠিক আছে, আমরা যে ব্রিগেড কথা বলছি ভাই, সেই দিন কিন্তু পুলিশ দেখিয়ে দেবে কোন জায়গায় বসতে হবে। পুলিশ বসানো আটকানোর জায়গায় থাকবে না, পুলিশ বলছে ওইখানে যা, তখন পুলিশও বাংলা পক্ষ। আমরা একটি সামাজিক বিপ্লবের কথা বলছি, আইন সংবিধান মেনে। তোমার যদি মনে হয় ধর্মতলায় যে বহিরাগতরা সব দখল করে বসে আছে, এটা যে আইনে, যে সংবিধানে, আমরা ওই আইন সংবিধানেই নামবো, অন্য কিছু না। আমরা পাকিস্তান, চীন, বাংলাদেশ থেকে কোনো আইন আনবো না, এটা তো ভারতের আইনেই বসেছে। বড় বাজারটা যে বাঙালিহীন হয়ে গেছে, এটা তো ভারতের আইনেই। তাহলে ভারতের আইনেই আমরা বাঙালি পূর্ণ করে দেবো, সমস্যা কি? সন্ত্রাস থাকবে না তো সেখানে? যদি সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাস হচ্ছে যে একখানা ত্রাস সৃষ্টি করা, একখানা আক্রমণ করা, যার ফলে অপরাধ হয়, এবং যার ফলে আমাদের ভারতে যে আইন সংবিধান আছে তাতে অপরাধীরা শাস্তি পায়। কেউ আমরা তো দেখিনি যেটা কেউ শাস্তি পেয়েছে। এরা যখন শাস্তি পায়নি তার মানে সন্ত্রাস হয়নি। আর সন্ত্রাস যখন হয়নি, এরা কোনো সন্ত্রাসের কোনো প্রক্রিয়া দিয়ে করেনি, আমরা তো একই প্রক্রিয়া করব বলছি, সেটা তো নিশ্চয়ই সন্ত্রাসের প্রক্রিয়া হতে পারে না। এমন তো হতে পারে না যে একটা প্রক্রিয়া বাঙালি করলে সেটা সন্ত্রাস, আর বিহারি বা মারোয়ারি করলে সেটা সংবিধান। আমি কি বলছি, আমরা একই সংবিধান মেনে চলবো। তোমার মানে আমার কুকুর, তোমার কুকুর টমি, এটা তো হতে পারে না, তাই না? হয় তোমার কুকুরটাও কুকুর, না আমার কুকুরটাও টমি। আমাদের কথা আছে নাকি যে তুমি করলে কি, তুমি করলে বিলা, না তো তুমি করলে লীলা, আমি করলে বিলা, কি এরকম কথা আছে? মানে একই কথাটা, ওটার মানেটা ওইটাই, যে একই কাজ ভাই দুটো মানে হতে পারে না। আমাদের যে দ্বিতীয় ধাপটা ছিল, যে ভোট আসছে পরে আমরা বলেছিলাম যে এবার বাঙালি হবে সন্ত্রাসী, বাংলা পক্ষের উস্কানি, প্রাদেশিকতার জ্বললে মাটি শান্ত করবে বাহিনী, নাকি বাংলাকে বদনামে বহিরাগত আসে, পকেটে ছিটে ফোটা বাঙালি ফাঁসে। অবশ্য আলোচনার মধ্যে দুটোই চলে এসছে, কিন্তু দ্বিতীয় ধাপটা সংক্ষেপে যেহেতু চলে এসছে আলোচনার মধ্যে, তাই আরেকটু এই নিয়ে আপনার কাছে বাহিনীর বিষয়টা নিয়ে কিছুটা বলতে চাই। আর তার আগে ওটাও তুমি বলি, এই যে আমরা এটা যে প্রাদেশিকতা, এই যে তোমাদের কথাগুলো নিয়ে বাঙালি করছি বলে, তুমি একজন বাঙালি সাংবাদিক, তুমি একজন বাঙালি জাতীয়তাবাদী নেতৃত্বের সামনে বুমটা ধরেছো, আমি তোমায় দোষ দিই না। তার কারণ আমাদের এখানে পরিবেশটাই এরকম যে বাঙালি করলে কি হচ্ছে, এটা কেমন হচ্ছে, ঠিক হচ্ছে কি, এত প্রশ্ন। চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের ছেলে, ও ভোটে লড়ছে কার হয়ে? ওই এনডিএ জোট যেটা বিজেপি, ওটার হয়েই লড়ছে। স্লোগান কি জানো? বিহার ফর বিহারিজ। কেউ তাকে প্রাদেশিক বলে কেউ বুম ধরেনি, বরং তার পপুলারিটি বাড়ছে, বিজেপির থেকে ওর পপুলারিটি বাড়ছে ওখানে, ওর কনস্টিটিউয়েন্সিতে। এটা তেজস্বী যাদবও বুঝে গেছে।
ও ওখানে ডোমিসাইল ফর বিহারিজ, সব বিহারি বিহারি এই করে যাচ্ছে। আমরা সেটাকে খারাপ হিসেবে দেখছি না। বিহার ফর বিহারিজ তো বিহার ফর বেঙ্গলিজ হবে, তেমনি বেঙ্গল ফর বেঙ্গলিজ তো হবে, বেঙ্গল ফর বিহারিজ হবে নাকি? একই রকম ব্যাপার ভাই, যেমন দেখাবে তেমনি দেখবে, এক রাষ্ট্র এক সংবিধান, তাই না? যা বিহারে বিহারির জন্য সত্য তা পশ্চিমবঙ্গে বাঙালির জন্য সত্য নয়, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে কেন্দ্রীয় যে বাহিনী এসছে, আমরা দেখলাম খুব ভয়ঙ্কর কথা, কেন্দ্রীয় বাহিনীতে ভুল করেও দু একজন ছিটেফোঁটা বাঙালি চান্স পেয়ে যায়। পোস্টিংয়ে ধরো তারা এসছে, তারা এলাকায় কোনো একটা দোকানদারের সাথে একটু বাংলায় কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওপর থেকে আজকালে খবর হয়েছে, নির্দেশ এসে গেছে যে কেন্দ্রীয় বাহিনীর কারুর বাংলায় কথা বলা যাবে না। আমি তোমার নিউজ আইটেমটা পাঠিয়ে দেবো, ভয়ঙ্কর। এর মানে হচ্ছে যে কথাটা বোঝো। আচ্ছা, ইউপি বিহারে তো হিন্দি চলে, কেন্দ্রীয় বাহিনী বলবে ইউপি বিহারে কেন্দ্রীয় বাহিনী হিন্দি বলতে পারবে না? কথাটা বোঝার চেষ্টা করো। কেন্দ্রীয় বাহিনী জিনিসটা পুরো বাংলাকে একখানা ফরেন যেন জায়গা সেরকম ট্রিট করছে, যে কেন্দ্রীয় বাহিনী একটা এলাকায় সেখানকার ভাষা বলতে পারবে, আরেকটা এলাকায় সেখানকার ভাষা দু একজন জানলেও বলতে পারবে না। কি ভয়ঙ্কর! এবং বাঙালি যখন এত কম সংখ্যক, তাদেরও ভয়, ঠিক আছে, তাতেও ভয়, কিন্তু এত কম সংখ্যক কেন সেটাও তোমায় জানিয়ে রাখি। কেন্দ্রীয় বাহিনী মানে কি? অনেকে জানেন না। কেন্দ্রীয় বাহিনী বলে শোনেন, কেন্দ্রীয় বাহিনী মানে কি? কেন্দ্রীয় বাহিনী মনে হচ্ছে একাধিক বাহিনী থেকে রিক্রুটেড হয় তারা। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, গৃহমন্ত্রক, অমিত শাহ যার মন্ত্রী, তার আন্ডারে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মানে খুব পাতি কথা বলতে, আপনি পুলিশ যদি মনে করেন মমতার, কেন্দ্রীয় বাহিনী অমিত শাহ মোদির। এটা সহজ ব্যাপার। আপনি কেন পুলিশ মনে করেন মমতার? কারণ পুলিশ যে মন্ত্রকে বিলং করে তার মন্ত্রী বা টপ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনি কেন্দ্রীয় বাহিনী যে মন্ত্রকে বিলং করে, যে মন্ত্রকে বিলং করে সে তারই আন্ডারে ভাই। এটা তুমি যদি মানে না মানো, আমি তো বলতে পারবো, আমি তো বলছি যে নিয়মে, এটা তৃণমূল বিজেপির প্রশ্ন না। ফলে বাঙালির কিন্তু এক চোখা হয়ে কোনো লাভ নেই। এটা অস্বীকার অনেকেই করেন না, কিন্তু কেন্দ্রীয় বাহিনী হলে একটা নিউট্রাল ভোট হবে, মানে এটা কি বলে? কিন্তু দুটো কী করে হয়? পুলিশ, শুধু পুলিশ দিয়ে ভোট নিউট্রাল হবে কেউ মানে না। মনে করে যে তার রাজ্যের যে শাসক দল সেদিকে ঝুঁকে থাকবে, তাহলে কেন্দ্রীয় বাহিনীতে ভোট দিলে সে নিউট্রাল কী করে হয়? সেটা কেন্দ্রীয় শাসক দল যেটা আছে তার দিকে ঝুঁকে থাকবে। এটা তো সিম্পল, এটা তো নিয়মটা তাই, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে কেন্দ্রীয় শাসক বাহিনী কারা কারা জেনে রাখো। বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, এগুলোকে বলা হচ্ছে সিএপিএফ, সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স, সিএপিএফ এটাকে সাধারণভাবে বলা হয়। সিএপিএফ এর মধ্যে কী কী রয়েছে? কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর মধ্যে কী কী রয়েছে? বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ঠিক আছে, সিআরপিএফ, সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এসএসবি, সশস্ত্র সীমা বল, আইটিবিপি, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ, আসাম রাইফেলস, ওটা আলাদা করে রয়েছে একটা, ঠিক আছে, এনসিবি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এরকম আরও বিভিন্ন রকম এজেন্সি আছে। এগুলো হচ্ছে মূল। এগুলো রিক্রুট হয় এমনি আমার আপনার মানে জেনারেল একটা পরীক্ষা হয়, ঠিক আছে, এসএসসি জিডি, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা। এই যে জওয়ান যাদের হেঁটে দেখছে না, এইভাবে রিক্রুটমেন্ট হয় এদের। এবার আপনি ভেবে দেখুন, এগুলো তো সারা ভারত থেকে রিক্রুটেড হয়। আপনি কি জানতেন আপনাকে কোনো 24 ঘন্টা, কোনো রিপাবলিক, কোনো এবিপি আনন্দ, কোনো টিভি 9, যা হোক, যারা আপনার মাথাগুলো খায় রাত দিন, ঠিক আছে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কাউতলার ঝগড়া এগুলো করিয়ে আপনাকে মজিয়ে রাখে, তার আপনাকে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে এগুলো তো নিয়মিত রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে? পশ্চিমবঙ্গে এগুলো বিভিন্ন রাজ্যের কোটা আছে, যে এই রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা তারা এতগুলো পাবে, ওই রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা তারা এতগুলো পাবে। পশ্চিমবঙ্গের যে 6000 মতো সিট ছিল, শুনুন, পশ্চিমবঙ্গে যে 6000 মতো সিট ছিল লাস্ট রিক্রুটমেন্টে 2022-এর নোটিফিকেশন অনুযায়ী, যেটা সেখানে 3700 ইউপি বিহারের ক্রিমিনালরা দখল করেছে, ইউপি বিহার থেকে এসে জাল ডকুমেন্ট দিয়ে, যারা অরিজিনালি ক্রিমিনাল। আপনি জানতেন? আপনাকে জানতে দেওয়া হয়েছে? বাংলা পক্ষ টানা লড়াই করেছে এটা নিয়ে, এবং এখন
এটাকে এক্সপোজ করে কোর্টে গিয়ে মাঠে নেমে মাঠে লড়াই করে তাদের আটকে, ফিজিক্যালি আটকে, স্পষ্ট কথা বলছি ভাই, আমরা রাত জেগে এই মধ্যমগ্রামের বাদু রোডে আমরা ইউপি বিহারের ক্রিমিনালদের একদম রাস্তায় ধরে ধরে আটকেছি আমাদের ছেলেরা, কারণ তারা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে ছেলে খেলা করছে। এরা কালকে বিএসএফে যাবে, চলে গেছে, এরা কালকে বিএসএফে যাবে যারা হচ্ছে ক্রিমিনাল ইউপি বিহারের, এরা কালকে সিআরপিএফে যাবে ইউপি বিহারের ক্রিমিনাল, সিআইএসএফে যাবে ইউপি। আমরা দেখলাম এবং এর ফলে যেটা বেরিয়েছে যে 60% ক্রিমিনাল ঢুকেছে, 60%, এবং তাদের রিভেরিফিকেশন অর্ডার বেরিয়েছে। 2021-এ আরেকটা হয়েছিল, সেখানে সংখ্যাটা প্রায় 50%। এবার ভাবুন তো, এই কেন্দ্রীয় আধা সামরিক, এবার তো আমাদের লড়াইতে এগুলো ধরা পড়ছে। বাংলা পক্ষ 2018 সালে তৈরি হয়েছে, এবার ধরুন আমরা এই লড়াইটাতে ঢুকেছি 2021-22 সাল থেকে। 18 রিক্রুটমেন্টটায় কী হয়েছে জানি না আমরা, 17 রিক্রুটমেন্টটায় কী হয়েছে, 15 রিক্রুটমেন্টটায় কী হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা 21-22 থেকে বুঝতে পারছি 50-60% সব ক্রিমিনাল। তাহলে 16, 17, 18-তে যারা রিক্রুটেড হয়েছে তারা যখন আপনার এখানে রাইট লেফট করবে, কারা হাঁটছে এরা? হু আর দিস পিপুল? নিরপেক্ষ হবে না বলছেন? নিরপেক্ষর কথা তো দূরের কথা, আমি তো বলি নিরপেক্ষ সেটা কোনো দলীয় হয়, পুলিশ তৃণমূলের, কেন্দ্রীয় আধা সেনা বিজেপির, সেটা ক্লিয়ার, ঠিক আছে। এটা যে মানে না সে কোনোটা তার দলীয় ব্যাপার আছে, যে তৃণমূলের সে বলবে হ্যাঁ যে কেন্দ্রীয় আধা সেনা বিজেপির কিন্তু পুলিশ নিরপেক্ষ, আর যে বিজেপি সে বলবে হ্যাঁ পুলিশ মমতার কিন্তু কেন্দ্রীয় আধা সেনা হচ্ছে নিরপেক্ষ। আমি ওই নিরপেক্ষতায় যাচ্ছি না। যে আধা সেনার রিক্রুটমেন্টে বাংলা পক্ষ তথা আদালত আজকে কাগজে ওদের সিআরপিএফের রেকর্ডে এখন বেরোচ্ছে যে এইভাবে জালি হয়েছে, 60% তারা ফলস ক্যান্ডিডেট ঢুকেছে, ক্রিমিনাল তারা ঢুকেছে, তাহলে আগের বছর কারা কারা ঢুকেছে? এরা কারা? এটা খুব ভয়ের কথা যেটা বলছি। এরা ভোট ইয়ে করবে। অন্যভাবে ভাবো, ধরো এরা কারা ভুলে যাও, যদি আমরা বাংলা পক্ষ এটা লড়াইটা না লড়ে এই 60% যে ক্রিমিনাল ঢুকেছে বিএসএফে, 60% যে ক্রিমিনাল ঢুকছে সিআরপিএফ সিআইএসএফ, এটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারতাম, তাহলে 2 বছর পরে ভোটে এরাই আসতো। এরা ক্রিমিনাল, তারা তখন একটা উর্দি যেহেতু পেয়ে গেছে এবং তোমার আমার থেকে মাস মাইনেও পায়, তাই জন্য সে হই ক্যা করতা হ্যায়, ওই করতা হ্যায়, হুই হই হ্যাঁ সালা বাঙালি, এগুলো করে বেড়াতো। কেন বললাম শালা বাঙালি এগুলো করে বেড়াতো? আপনি এরকমভাবে কেন একটা অ্যালিগেশন দিচ্ছেন? তার কারণ এরা ঠিক এইটাই করেছে। যখন এরা রিক্রুটমেন্টে এসেছিল তার ভিডিও একদম ভাইরাল হয়ে গেছিলো, সকলে দেখেছে যে গালাগাল করছে বাঙালি, আবার মাদার ফাদার, এগুলো আমরা বলছি না। তো শান্তিপূর্ণ হবে না এটা বলতে চাইছেন তাহলে ওদের আমি একটাই কথা বলছি, শীতলকুচিতে ঘটনা সেটা তো শান্তিপূর্ণ নয়। গুলিটা তো বাঙালির বুকে ঢুকলো, গুলিটা তো বাঙালি চালায়নি, গুলিটা তো কেন্দ্রীয় আধা সেনা চালিয়েছে। আচ্ছা কেন্দ্রীয় আধা সেনা চালিয়েছে, তার কিছু হয়েছে? পৃথিবীতে অপরাধ কখন বাড়ে? যখন সেই অপরাধের পূর্বর্তন যে অপরাধ তার শাস্তিটা হয় না। চোর কখন আশকারা পায়? যখন চুরির কোনো বিচার হয় না। নারদার সারদার এসব কোনো বিচার হয়নি। ববি শুভেন্দু আরামে ঘুরে বেড়াচ্ছে, আরামে ঘুরে বেড়াচ্ছে। একজন এখন হিন্দু ধর্মের পরিত্রাতা হয়েছে, যেটা 5 লাখ টাকা যাচ্ছিল। আরেকজন গার্ডেন রিচের পরিত্রাতা হয়েছে, 5 লাখ টাকা, ওই 5 লাখ টাকা ও ঝেড়েছিল আর 5 লাখ টাকা করে ঘোষণা করেছে। প্যাকেট শুভেন্দু, স্যান্ডো ববি, এরা এখন নাকি খুব বিরোধী একে অপরের, এবং সেটা পশ্চিমবঙ্গের মানুষকে তাকিয়ে দেখতে হবে। আপনি ভাবছেন তাহলে এই নির্বাচনে ওই ধরনের ঘটনা ঘটতে পারে? আগের বছর তারা ঘটিয়েছে, এবং আমি মনে করি যে একখানা জওয়ান যে রয়েছে অন দি গ্রাউন্ড সিআরপিএফ এর সিআইএসএফ, এটা তার সিদ্ধান্তে হতে পারে না, এত সাহস নেই। কারণ তার ওপর যে কমান্ড্যান্ট আছে, তার ওপর যে যদি হাতটা সরিয়ে নেয় তো ফেঁসে গেল, লাইফ শেষ। এটা তখনই হতে পারে যখন চেন সিস্টেম অনেক ওপর থেকে বলা হয় চালাও গলি হাম দেখ লেগা। তো যে সিস্টেম চালাও গলি হাম দেখ লেগা, বাঙালির বুকের ওপর গুলি চালাও আমি দেখে নেব, যেটা করেছে সেই সিস্টেমটা তো আরও পোক্ত হয়েছে। ফলে বাঙালিকে দেখতে হবে যে প্রতিটি জিনিস ভাই ভিডিও রেকর্ডিং করে রাখো ভাই, সব রকম ভিডিও রেকর্ডিং করবে, সব রকম। এখন এই দিন এতে কিন্তু প্রমাণ, আমরা
বাঙালির ওপর যারা গুলি চালিয়েছে তাদের আমরা ধরতে না পারি, তাদের মুখগুলো কিন্তু চিনে রাখা দরকার। এটা হয়েছিল তোমার হুগলিতে এই ভোটের সময়, এখন তো থাকতে শুরু করে। বাঙালি বাচ্চা মেয়েদের শ্লীলতাহানি করেছিল, তারপরে এলাকায় মা বোনেরা বঁটি নিয়ে বেরিয়ে পড়ে। কোনো ঘণ্টাখানেক হয়েছে, কিচ্ছু হয়নি। বর্তমান কাগজে 8 নম্বর পাতার একটা কোণে আর এই বাংলা পক্ষ হাউ হাউ করেছে, কারণ বাঙালি মেয়েরা তো আমার স্বজাতির। ঠিক আছে, কেন বলি বলো তো? যে সন্দেশখালির কথা বলা হয়, সন্দেশখালির পিছনে সবাই আছে, তৃণমূলও আছে, বিজেপিও আছে, সিপিএম আছে, সকলের টপিকের মধ্যে সন্দেশখালি আছে। কিন্তু যখন একটা বাঙালি মেয়ে যখন এদের দ্বারা হয়, কাউকে দেখতে পাওয়া যায় না, একমাত্র বাংলা পক্ষ ছাড়া কাউকে দেখতে পাওয়া যায় না। আমরা সেই নিয়ে ঘটনাস্থলে যাই, আমরা সেই নিয়ে লাইভ করি, সেই নিয়ে তখন আমাদের পরিবারে যায়, তখন কিন্তু পেছনে কোনো ক্যামেরা যায় না। আর এরা হচ্ছে যে ধরনের জিনিসগুলো করে, সেখানে ক্যামেরা না গেলে সে যায় না। তফাৎটা বোঝো, বাংলা পক্ষ যে লড়াইটা করতে যায় সেখানে ক্যামেরা যায় না, কারণ ক্যামেরা যদি ওসব জায়গায় এদের ক্যামেরাগুলো যদি যেত, তাহলে ওই যারা ক্যামেরা ধরে থাকতো ওদের চাকরি থাকতো না। বেশ দাদা, আমরা এই গোটা বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আমরা বাংলা পক্ষও চাই, আমরাও চাই, অবশ্যই সকল বাঙালিই চাই যে এবারের নির্বাচন অন্তত শান্তিপূর্ণভাবে হোক, কোনো হিংসা কোনো সন্ত্রাস যেন না হয়। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সময়। আমি শুধু একটা কথাই বলবো, বাঙালি হয়ে বাঙালির ভালো করো। বাংলা পক্ষের একটি স্লোগান আছে, ঠুকে বলো ছাতি, দলের ওপর জাতি। ঠিক আছে, দল আসবে যাবে, প্রচুর দল আসবে যাবে, প্রচুর নেতা আসবে যাবে, ঠিক আছে, কিন্তু তোমার জাতিসত্তা তোমায় ছেড়ে কখনো যাবে না, তুমিও তোমার জাতিসত্তা ছেড়ে কোথাও যেতে পারবে না। পৃথিবীতে একটা মানুষ, ঠিক আছে, নিজের নাগরিকত্ব বদলাতে পারে। অক্ষয় কুমার ছিল ভারতীয়, হয়ে গেছিল ক্যানাডিয়ান। আদানির যে দাদাটা আছে বিনোদ আদানি, ও সাইপ্রাসের লোক হয়ে গেছে, আগে ভারতীয় ছিল, এখন সিপ্রিয়ট হয়ে গেছে। আজকে তুমি ভারতে, আমেরিকাতেও, ইংল্যান্ডেও, ঠিক আছে, তুমি কোর্টে গিয়ে হিন্দু থেকে বৌদ্ধ, বৌদ্ধ থেকে খ্রিস্টান, খ্রিস্টান থেকে মুসলমান, মুসলমান থেকে হিন্দু, একদম যে কোনো তুমি করে ফেলতে পারো। ঠিক আছে, আজকে তুমি জেলে আছো, জেলে মানে মাছ ধরো, কালকে তুমি ঢাকি, কিন্তু আবার পুজোর সময় তুমি আবার কোনোটা মেলার সময় ফ্রুটির দোকান দিতে পারো। তুমি তোমার পেশা বদলে বদলে যেতে পারো। তুমি তোমার বাসস্থান বদলাতে পারো, তুমি তোমার দল বদলাতে পারো। এখন তো সব, হ্যাঁ ঠিক আছে, এই তৃণমূলে ঢুকলো কজন, ওই যে বনগাঁর বিধায়কটাও তো বোধ হয় ওইটা, তারপরে এই আর এই, হ্যাঁ, আর এরা সব এলো হচ্ছে এই কী জানো, এই তাপস রায়, তারপরে ওটা কিন্তু এদিক ওদিক যেখানে দেশওয়ালি, ওদের এদের কোনো পার্টি হয় নাকি অর্জুন সিংদের? এই অর্জুন সিং, ববি হাকিম, জিতেন তেওয়ারি, ঠিক আছে, এরা সব এক পার্টি, এটা দেশওয়ালি পার্টি। একটা কথা শুনে রাখবে ভাই, ঠিক আছে, গয়া ছাপড়া পাটনা 3 নয় আপনা, এই কথাটা বুঝে নাও। ঠিক আছে, ওরা নিজেদের মধ্যে খুব আপনা। যাই হোক, দল তুমি বদলাতে পারো, তুমি লিঙ্গ বদলাতে পারো। আজকের দিনে যেমন বিজ্ঞান হয়েছে, অন্যভাবে কেউ নেবেন না। ঠিক আছে, বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে, সে সুচেতনা, তার জন্মগতভাবে সে নারী লিঙ্গের ছিল, সে এবং সে প্রকাশ্যেই বলেছে যে আমি এখন পুরুষ, যে তার মেডিকেল মেথড হয় যেরকম, সেভাবে করেছে। ঠিক আছে, সব সম্ভব। কিন্তু তুমি বাঙালি থেকে মারোয়ারি হয়ে যেতে পারবে, তুমি তামিল থেকে কাশ্মীরি হয়ে যেতে পারবে, তুমি নাগা থেকে বিহারি হয়ে যেতে পারবে। মানে কি, কেউ মাতৃভাষা ভিত্তিক যে জাতি পরিচয়, এটা বদলাতে পারে না। ফলে যে জিনিসটা তুমি ছাড়তে পারবে না, তোমাকেও ছাড়বে না, ওইটিকে ধরে রাখো ভাই। কারণ সারা দুনিয়ায় যত লাইন আছে, আর দুনিয়ায় যত লাইনগুলো রয়েছে, তার মধ্যে যে লাইনগুলো রয়েছে, ধরো ভারতের দেখো, ভারতে এত লাইন আছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, পাশে বিহার, ঠিক আছে, কিসের লাইন? এই বাংলা, বিহার আর উড়িষ্যা তো বাংলার মধ্যে ছিল, কিসে আলাদা? ভাষায় আলাদা। ঠিক আছে, একদম। এই আজকে পূর্ববঙ্গ আর পাকিস্তান তো একসাথে ছিল, কিসে আলাদা? ভাষায় আলাদা। আজকের যে পাকিস্তান, ধর্মে এক,
আজকে যে পাকিস্তানের মধ্যে বেলুচরা সিন্ধিরা যে ক্যাঁচড়া করছে, কিসে আলাদা? যে বেলুচ মানেটা কি? বেলুচি ভাষা। সিন্ধি মানে কি? সিন্ধি ভাষা। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শোনো, হিটলার, মুসোলিনি, চার্চিল, সব করে ভাষা আলাদা। তুমি দেখাতে পারবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটোর ভাষা এক, তারা একে অপরের বিরুদ্ধে লড়ছে, তারা পাশে পাশে লড়ছে। স্টালিন রাশিয়ান, ওই স্টালিন কমিউনিজম বুঝলে হবে না, স্টালিন বোঝো রাশিয়ান। ওই হিটলার বলতে ফ্যাসিবাদ বুঝলে হবে না, হিটলার বোঝো জার্মান। মুসোলিনি বলতে ফ্যাসিস্ট পার্টি বুঝলে হবে না, মুসোলিনি বোঝো হচ্ছে ইটালিয়ান। এই তো দুনিয়ার তো চিরকালের নিয়ম ভাই, চিরকালের এই লড়াই। তো এই লড়াইটা কি আমরা এখন একটা স্বাভাবিক আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় এই লড়াইটা আমরা গুলি বন্দুক দিয়ে করতে চাই না। সমস্যা যদি হয় এগুলো নিরসন আমরা করতে চাই হচ্ছে গণতান্ত্রিক আলোচনামূলক সাংবিধানিক আইনি পদ্ধতিতে। কিন্তু এককটা যেটা ভাষা একক যেটা, সেটা কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে না রাষ্ট্রের মধ্যে। ভারতে তো বাঙালিদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বলছি ইছামতিতে, খবরগুলো বাংলার কোনো মিডিয়াতে আসবেই না, মেঘালয়ের একটি এলাকা ইছামতি, পুরোপুরি বাঙালি, ঠিক আছে, সেখানে বাঙালিদের একদম মানে মারপিট শুরু হয়েছে গত পরশু থেকে বাঙালিদের ওপর, হিন্দু বাঙালি সব, নো নিউজ। ওখানে তৃণমূল পার্টি করার চেষ্টা করছে, তাই জন্য হয়তো একটু চুপও থাকবে। আর বিজেপির তো ওখানে এনডিএ সরকার, ও তো চুপ থাকবে, কিছুই হয়নি। কিন্তু তুমি যদি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের হাতে তোমার বাঙালিত্ব এবং বাঙালির অধিকার রক্ষার ঠিকাদারিটা ছেড়ে দিয়ে দাও, তাহলে তোমার অবস্থা খুব খারাপ হবে।